এই ৪টি ইউনিক মজাদার সহজ রেসিপি একবার বানানো শিখে নিলে আপনার আর টেনশন কিসের? কারণ আপনি যেকোনো সময় বানিয়ে নিতে পারবেন ঝটপট মুখরোচক মজাদার নাস্তা। এত সিম্পল উপকরণ দিয়ে বানানো খাবারও যে এত মজাদার হতে পারে, এই রেসিপিগুলো না দেখলে কেউই বিশ্বাস করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি একটা অবিশ্বাস্য রেসিপি, চিকেন ছাড়া চিকেন ফ্রাই। এগুলো ডিম দিয়ে তৈরি, আপনাদের কি বিশ্বাস হয়? কাউকে বিশ্বাসই করাতে পারলাম না, হুবহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতে এই নাস্তাটি ডিম দিয়ে তৈরি। চিকেন ফ্রাইয়ের মতো মুচমুচে কুড়মুড়ে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি 3টি ডিম। এবার ডিমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এবার সবকিছু একসাথে মিক্স করে নেব। মিক্সিং ডান, এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডিমের ব্যাটার। এবার ঢেকে রান্না করে নিব 2 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। 2 মিনিট পর ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। এবার অপর পাশটাকেও 2 মিনিটের মতো ভেজে নিব। ডিমটাকে অবশ্যই একটু শক্ত করে ভেজে নিতে হবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। গরম গরম ডিমটাকে আমি একটি চপিং বোর্ডের উপর ট্রান্সফার করে দিলাম। এবার প্রথমে পিজা কাটারের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এবার ডিমটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি, যেমনটা চিকেন স্ট্রিপস থাকে ঠিক তেমনই। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। আমি এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করছি। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার 3/4 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার আবারও একটি বাটিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার আগে থেকে কেটে রাখা ডিম প্রথমে ময়দার ব্যাটারে ডিপ করে নেব। ডিমগুলো চারিদিক থেকে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে, যেন কোনো অংশে পাকা না থাকে। এবার শুকনো ময়দায় ডাস্ট করিয়ে নেব। হাতের সাহায্যে আলতো হাতে চেপে দিতে হবে, বেশি চাপা যাবে না, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। আমি সবগুলো ডিমের স্লাইস একইভাবে কোট করে নিয়েছি। ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। এবার গরম গরম তেলে কোট করে রাখা ডিমের পিসেসগুলো দিয়ে দিলাম। প্রথম অবস্থায় তেলটাকে বেশি গরম করে নিতে হবে, না হলে উপরের কোটিংটা খুলে যেতে পারে। উপরের কোটিংটা শক্ত হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। খুব সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এগুলো অলরেডি দেখতে একদম চিকেন ফ্রাই এর মতো লাগছে, তাই না? দেখে বোঝার কোনোই উপায় নেই যে এগুলো ডিম দিয়ে তৈরি। আমি একইভাবে সবগুলো এগ ফ্রাই করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে ডিট্টো চিকেন ফ্রাইয়ের মতো দেখতে এগ ফ্রাই। এই নাস্তাটা বানিয়ে কারো সামনে রাখলে সে তো বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি, মনে করবে যেন চিকেন ফ্রাই। এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাহিরের লেয়ারটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এগুলো দীর্ঘ সময় পর্যন্ত এমনই ক্রিস্পি থাকবে, তাই আপনারা সার্ভ করার আগে বানিয়েও রেখে দিতে পারবেন। এবার তৈরি করে দেখাচ্ছি গরিবের কাবাব। 1 টুকরো মাংস দিয়ে বানিয়ে নিন 1 টাকার গরিবের কাবাব। কাউকে বিশ্বাসই করাতে পারবেন না, টেস্টি টেস্টি কাবাবগুলো মাত্র 1 টুকরো মাংস দিয়ে তৈরি। 1 টাকার গরিবের কাবাব বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ মসুর ডাল। এবার ডালে দিয়ে দিব 1 টুকরো মাংস। যেমন কথা তেমন কাজ, এই ছোট 1 টুকরো মাংস দিয়ে আমি আজকে আপনাদের এই কাবাবটা তৈরি করে দেখাবো। আমি মাংসর পিসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 2 কাপ পানি। আমি মশলার সাথে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এবার চুলায় মিডিয়াম টু লো হিটে কাবাবের মিশ্রণটাকে ঢেকে রান্না করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটাকে নেড়েচেড়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন নেড়ে দিলেই দেখবেন সবগুলো ডাল গলে যাচ্ছে। একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। আমি নেড়েচেড়ে কাবাবের মিশ্রণটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি, যেমনটা ঠিক ডাল ভর্তা হয়ে থাকে। এবার কাবাবের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3/4 কাপ পানি। পানি ময়দার সাথে হালকা মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা শক্ত ধরনের ডো তৈরি করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই শক্ত ডো তৈরি করতে হবে, নরম ডো তৈরি করলে কাবাবের শেপটা সুন্দর হবে না। আমি ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন চপিং বোর্ডের উপর অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে একটি বড় সাইজের রুটি বেলে নেব। আমি অর্ধেক কাবাবের মিশ্রণ রুটির উপর দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে কাবাবের মিশ্রণটাকে রুটির চারিদিকে ছড়িয়ে দিব। এবার এক পাশ থেকে আঙুলের সাহায্যে রুটিটাকে রোল করে নিব।
একটু চেপে চেপে রোল করতে হবে যেন ভিতরে কোনো অংশে পাকা না থাকে। যেহেতু কাবাবের মিশ্রণটা আঠালো তাই রোলটা এমনিতেই আটকে থাকবে। এবার নাইফের সাহায্যে আড়াআড়ি করে কেটে কাবাবের পিসেসগুলোকে বের করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। কাবাবের পিসগুলো কেটে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। কাবাবগুলোকে আলতো হাতে প্রেস করে হালকা ফ্ল্যাট করে দিলাম। আমি সবগুলো কাবাব একইভাবে তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আপনারা কাবাবগুলোকে যেকোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে ভেজেই কাবাবগুলো খেতে পারবেন। আমি একটি বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা কাবাবগুলোকে ডিমে ডিপ করে তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। আমি একটু বেশি তেলে ফ্রাই করছি, আপনারা ইচ্ছে করলে আরো কম তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। উল্টে পাল্টে কাবাবগুলোকে সোনালী কালারের ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের 1 টাকার গরিবের কাবাব। একদম ইজি একটা রেসিপি, তাই না? দেখলেন তো, হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিলাম কত আকর্ষণীয় ও মজাদার কাবাব। ডিম ডাল আর মাংসের কম্বিনেশনে তৈরি এই কাবাবটার স্বাদ অনেকটাই ডিফারেন্ট, কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় হোক বা বাচ্চাদের ও অফিসের টিফিনে এমন কাবাব হলে আর কিছুই লাগবে না। যারা অল্প সময়ে ও অল্প খরচে পরিবারের মন জয় করার মতো একটা নাস্তা আইটেম খুঁজছেন, তাদের বলবো এই রেসিপিটি আজকেই বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। এখন তৈরি করে দেখাবো দুধ ভাজা। কি শুনে অবাক হচ্ছেন যে দুধ আবার ভাজা হয় কিভাবে? অবাক হওয়ার কিছুই নেই। সফট, ক্রিমি ও জিগলি এই দুধ ভাজাগুলো মাত্র 3টি উপকরণেই তৈরি করা যায়। দুধ ভাজা বানানোর জন্য আমি প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 500 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এরপর দুধে দিয়ে দিব 50 গ্রাম চিনি আর 60 গ্রাম কর্নফ্লাওয়ার। চিনি আর কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার একদম লো হিটে দুধটাকে রান্না করতে হবে আর উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া একদমই থামানো যাবে না, আর একটু সময় বেশি লাগলেও চুলার ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়েই রান্না করতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে মিশ্রণটা ঘন হয়ে আসবে আর একটা পুডিংই টেক্সচার চলে আসবে। কিন্তু এই পর্যায়েও মিশ্রণটাকে চুলা থেকে নামানো যাবে না, একটা বলক আসা পর্যন্ত দেরি করতে হবে। যখন মিশ্রণটা এমন ফুটতে শুরু করবে আর ঠিক এমন একটা ঘন কনসিস্টেন্সি চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আমি আগে থেকেই একটি মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। মিশ্রণটা চুলা থেকে নামানোর সাথে সাথে মোল্ডে ঢেলে দিতে হবে, একটুও দেরি করা যাবে না। মিল্ক পুডিং এর কনসিস্টেন্সিটা লক্ষ্য করে দেখুন কেমন আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামাতে হবে। আমি সবটুকু মিশ্রণ মোল্ডে দিয়ে দিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে উপরটাকে হালকা সমান করে নিচ্ছি। এবার এটাকে এই অবস্থায় রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। দুধের পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর রুম টেম্পারেচারেও চলে এসেছে। দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নিব। এরপর একটি পিজা ট্রের উপর মোলটাকে উল্টো করে পুডিংটাকে ডিমোল্ড করে নিব। পুডিংটা যদি খুব ভালোভাবে সেট হয় তাহলে ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আমি আমার পছন্দ মতো করে পুডিংটাকে কেটে নিচ্ছি। আমি পুডিংগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমি দুধ ভাজাগুলো আজকে এই সাইজের বানাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপেরও কেটে নিতে পারেন। ছোট ছোট স্কোয়ার বাইট সাইজের করেও কেটে নিতে পারেন, সেভাবে দেখতেও খুব ভালো লাগবে। আমি একটি পুডিংয়ের টুকরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সফট, স্মুথ অ্যান্ড জিগলি হয়েছে। প্রথমেই বলেছিলাম আমি আজকে দুধ ভাজাগুলো 2 পদ্ধতিতে তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতির জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ফ্যাটানো ডিম, আর সেই সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার প্রথমে দুধের পুডিংটাকে কর্নফ্লাওয়ারে কোট করে নিব, তারপর ফ্যাটানো ডিমে কোট করে নিব। প্রথমে পুডিংটা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিলে ডিমটা খুব ভালোভাবে পুডিংয়ের গায়ে লেগে যাবে। ডিম থেকে তুলে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। বাচ্চাদের টিফিনে হোক বা বিকালে স্ন্যাক্স হিসাবে হোক, এই দুধ ভাজাগুলো যখন তখন খুব অল্প সময়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার একটি দুধ ভাজা কোট করা ডান, এভাবেই সবগুলো কোট করে নেব। আপনারা এই ব্রেড ক্রাম্বসের কোটিংটা যাই ভাজার জন্য করেন না কেন, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, তাহলে কোটিংটা করতে সুবিধা হবে। এক হাত দিয়ে শুকনো কোটিং করবেন, আরেক হাত দিয়ে ভিজা কোটিং করবেন। ভিজা হাত দিয়ে কখনোই শুকনো কোটিংটা ধরবেন না, তাহলে তখন কোটিংটা সুন্দর হয় না, খুলে খুলে আসে। তখন ভাজার সময়ও খাবারটা দেখতেও সুন্দর থাকে না, খেতেও ভালো লাগে না, এমনকি ভিতরে তেলও ঢুকে যায়। আমি যে কয়টি মিল্ক পুডিং কেটেছিলাম তার মধ্যে থেকে আমি অর্ধেক ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি দ্বিতীয় পদ্ধতির জন্য। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি অবশিষ্ট ডিমে আরেকটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমে 1 চিমটির মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য 1/4 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাগুলো ডিমের সাথে হালকা মিশিয়ে সরাসরি রান্নায় চলে যাব। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা মিল্ক পুডিংটা ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়েছে তাই এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে।
এবার তেলে ব্রেড ক্রামসে কোট করে রাখা মিল্ক পুডিংটা দিয়ে দিব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, জাস্ট বাহির থেকে একটা সুন্দর সোনালী কালার চলে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। যে কোনো ভাজার জিনিস ভাজার আগে প্রথমে একটি দিয়ে চেক করে নেবেন, না হলে সব একসাথে দিয়ে দিলে সব একই বাড়িতে নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এই কাজটা করি, আগে একটা ভেজে চেক করে দেখে নেই, তারপর বাকিগুলো দিই। আমার সবগুলো দুধ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি প্রথমেই একটি মিল্ক পুডিং কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম, তারপর কোট করে নিচ্ছি ফ্যাটানো ডিমে, এরপর সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই হবে। আপনারা যারা বেশি ঝামেলা করতে চান না বা বেশি তেল দিয়ে ভাজতে চান না, তারা এই পদ্ধতিটি ট্রাই করতে পারেন। এইভাবে দুধ ভাজা বানালে সময় খুবই কম লাগবে, সেই সাথে ঝামেলাও কম। ব্রেড ক্রামসে কোট করার প্রয়োজন নেই, জাস্ট কর্নফ্লাওয়ারে কোট করে ডিমে ডিপ করেই ভাজতে পারবেন। কিন্তু এইভাবে ভাজলে দুধ ভাজাগুলো খেতে বেশি একটা ক্রিস্পি হবে না, অবশ্যই ব্রেড ক্রামসের কোটিং দিয়ে ভাজলে বেশি ক্রিস্পি হবে। আমি একইভাবে সবগুলো দুধ ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সফট ক্রিমি জিগলি অ্যান্ড স্লাইটলি ক্রিস্পি দুধ ভাজা। শুধু দেখতেই যে এত মজাদার, লোভনীয় ও আকর্ষণীয় এমন কিন্তু নয়, খেতে খুব বেশি মজাদার, যেটা বলে বোঝানোর মতো না। এই ব্রেড ক্রামস দিয়ে কোট করা ক্রিস্পি দুধ ভাজাগুলো কোনো অংশেই খেতে ফ্রোজেন ফুড আইটেম বা স্ন্যাক্স থেকে কম না। আর ব্রেড ক্রামস ছাড়া এই দুধ ভাজাগুলো তো খেতে একদমই টোস্টের মতো লাগে। আমরা অনেক সময় পাউরুটি ডিমে ডিপ করে তেলে ভেজে যেই টোস্টটা তৈরি করি, এই দুধ ভাজার বাইরের লেয়ারটা ঠিক ওই টোস্টের মতো, কিন্তু ভিতর থেকে খুব বেশি ক্রিমি অ্যান্ড ইয়ামি। এবার আমি একটি দুধ ভাজা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পারছেন ভিতর থেকে এখনো কত বেশি সফট, স্মুথ অ্যান্ড ক্রিমি আছে। আপনারা যারা দুধ খেতে পছন্দ করেন না, তারাও একবার এইভাবে দুধ ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা তো এটার ফ্যান হয়ে যাবেন। আর যারা দুধ খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা তো বেশি করে খাবেন। যাদের বাচ্চারা দুধ খেতে চায় না, তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে খুব সহজেই দুধ খাইয়ে দিতে পারবেন। একদম লাস্টে এবার তৈরি করে দেখাচ্ছি লেয়ার মোগলাই। ডিম মোগলাই তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে নিন শেফ ইশিকা স্পেশাল রেসিপি লেয়ার মোগলাই। বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি, আর বানানো এত সহজ যে আপনি কল্পনাও করতে পারবেন না। লেয়ার মোগলাই বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4 কাপ বা 500 গ্রাম ময়দা। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ আর 1/3 কাপ রান্নার তেল। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে তেল আর ময়দা একসাথে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। মাখাতে মাখাতে টেক্সচারটা কিছুটা এমন হয়ে যাবে, হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। এবার 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে আমি একটা সেমি সফট ডো তৈরি করে নিব। যেহেতু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই পানিটা আস্তে আস্তে দেখে বুঝে অ্যাড করতে হবে। আমি মাখাতে মাখাতে একটা সফট অ্যান্ড স্মুথ ডো তৈরি করে নিয়েছি। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। তাহলে চলুন এই সময় মোগলাইয়ের ফিলিংটা রেডি করে নিই। সেই জন্য নিয়েছি 2টি চিকেন ব্রেস্ট পিস। এবার আমি চিকেন ব্রেস্ট পিস দিয়ে কিমা তৈরি করে নিব। এই কিমা মোগলাইটা বানানোর জন্য আমি হাতে কিমা তৈরি করা বেশি প্রেফার করি, তারপরও আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডার জারেও কিমাটাকে তৈরি করে নিতে পারবেন। আমি মুরগির মাংসগুলোকে একদম মিহি কিমা করে নিই, কিছুটা দানাদার রেখেছি। মাংসের কিমা তৈরি হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিলাম। এবার মাংসের কিমাতে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা আমি রঙের জন্য ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিমা মোগলাইয়ের জন্য খুবই মজাদার একটা ফিলিং তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আগে থেকেই অনেকটা সফট হয়ে গিয়েছে। মোগলাইয়ের ডোটা প্রপারলি রেস্ট হওয়ার পর কিছুটা এমন স্ট্রেচি হয়ে যাবে। এবার আমি ডোটাকে 4টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটি ভাগ দিয়ে একটি লম্বা আকারের রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় কোনো এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। আমি একটি মিডিয়াম থিকনেসের রুটি বেলে নিয়েছি, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের কিমা। হাতের সাহায্যে মাংসের কিমাটাকে রুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। আমি আরেকটি ভাগ দিয়ে আরেকটি লম্বা সাইজের রুটি বেলে রেখেছি। এবার দ্বিতীয় রুটিটা প্রথম রুটির উপর রেখে দিলাম। এবার উপরের রুটিতেও নিচের রুটির মতো মাংসের কিমা আর পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে রুটিটাকে ভাঁজ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল একটি লেয়ার মোগলাই। এবার আমি মোগলাইয়ের উপরে ও নিচে কিছু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি। এবার বেলুনের সাহায্যে কিমা মোগলাইটাকে আমি বেলে হালকা ফ্ল্যাট করে নিলাম। এটাকে অতিরিক্ত বেলার প্রয়োজন নেই, তাহলে ভিতরের ফিলিংটা বেরিয়ে আসতে পারে। মোগলাই পরোটাটা ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম হালকা গরম করে নিয়েছি।
এবার সাবধানে মোগলাই পরোটাটা তেলে দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। আমি চুলার লো আঁচে মোগলাই পরোটাটার এক পাশ 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পরোটাটা উল্টে দিলাম। যেহেতু মোগলাই পরোটাটার ভিতরে কাঁচা মাংস ব্যবহার করা হয়েছে, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যেন মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমি অপর পাশও ঠিক 10 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু আমি মোগলাই পরোটাটা ডুবো তেলে ভাজিনি, তাই আমার সময়টা একটু বেশি লেগেছে। যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে আপনাদের সময়টা একটু কম লাগবে। 2 পাশ 5 মিনিট করে ভেজে নিলেই হবে। মোগলাই পরোটাটার 2 পাশ লাল লাল মুচমুচি করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি আপনাদের আবার শুনিয়ে দিচ্ছি মোগলাইটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন মোগলাইটা কতটা বেশি মুচমুচে। এবার লেয়ার মোগলাইটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে লেয়ারগুলো কেমন হলো। আচ্ছা, আপনারা যদি এই কিমা মোগলাই ডুবো তেলে ভেজে খেতে না চান তাহলে ওভেন বেক প্লাস এয়ার ফ্রাইও করে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর লেয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটি লেয়ারই একদম ভিজিবল এবং একটি থেকে আরেকটি আলাদা। সেই সাথে পরোটার প্রতিটি লেয়ার প্লাস মাংস খুব ভালোভাবে কুক হয়েছে। এমন একটা নাস্তা খেলে পেট ও মন দুটোই ভরে যাবে। ডেকোরেশনের জন্য আমি মোগলাই পরোটাটাকে বড় বড় করে কাটছি। আপনারা ইচ্ছে করলে রেগুলার মোগলাই পরোটা সাইজেও কেটে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই লেয়ার মোগলাইটা খেতে খুবই বেশি পছন্দ করবে। ঝটপট বানানোর জন্য খুবই ইউনিক, মজাদার ও ইজি একটি স্ন্যাক্স আইটেম। আর যদি আপনি ডুবো তেলে ভাজা খাবার অ্যাভয়েড করেন তাহলে সেই পদ্ধতি তো বলেই দিলাম, এটাকে ওভেনে প্লাস এয়ার ফ্রায়ারে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। এই 4টি সিম্পল, ইউনিক ও মজাদার নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।